আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 শিক্ষার্থীরা। কমার্স ক্লিয়ারিটি সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের হয়তো একটু ডিফারেন্ট লাগতেছে, ভাবতেছো তোমাদের হোয়াইট বোর্ড কোথায় বা আমি কোথায়। আজকে যেহেতু আমরা থিওরি আলোচনা করব, অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির আমরা আজকে থিওরি আলোচনা করব, তাই আমরা আজকে স্মার্ট সিস্টেমে ক্লাস করব। যখন আমরা ম্যাথ করব তখন আমরা হোয়াইট বোর্ডে ম্যাথ করব, তখন তোমরাও আমাকে দেখতে পাবে। যেহেতু আমরা আজকে থিওরি আলোচনা করব, তাই আজকে আমরা স্মার্ট সিস্টেমে ক্লাস করব। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। দেখো, এখানে বলা আছে হিসাব বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। কি বলা আছে? বলা আছে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া, অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংগঠিত আর্থিক ঘটনাসমূহ, সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয় পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। অর্থাৎ এখানে আমরা জানতে পারলাম হিসাব বিজ্ঞান কাকে বলে। বলা আছে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংগঠিত আর্থিক ঘটনাসমূহ, সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। পরবর্তীতে দেখো বলা আছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের দুটি পক্ষ থাকে, অর্থাৎ একটি হলো অভ্যন্তরীণ পক্ষ এবং আরেকটি হলো বাহ্যিক পক্ষ। অভ্যন্তরীণ পক্ষ আমাদের অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে এবং বাহ্যিক পক্ষ হলো প্রতিষ্ঠানের বাহিরের পক্ষ। এই দুটি পক্ষ আমাদের হিসাব বিজ্ঞানের তথ্য জানতে সর্বদা আগ্রহী থাকে। এখানে দেখো বলা আছে তাই হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেন সমূহ সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষের প্রতি অবহিত করে। এখানে দেখো হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে বলা আছে, অর্থাৎ ব্যাখ্যা দেওয়া আছে। বলা আছে হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং অন্যদেরকে পরিশোধ ইত্যাদি হিসাব বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলী ফলাফল জানা যায়। এখানে আমরা হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে জানতে পারলাম। তাহলে চলো আমরা পরবর্তী দেখে নিই কি আছে। এখানে হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে আরো বলা আছে। বলা আছে হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসার আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। এখানে আমরা তিনটি পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। একটি হলো আমাদের লিপিবদ্ধকরণ, আরেকটি হলো আমাদের শ্রেণীবদ্ধকরণ এবং শেষ পদ্ধতি হলো আমাদের ব্যাখ্যাকরণ। এর মাধ্যমে আমরা আলোচনা করা হয়, অর্থাৎ হিসাব বিজ্ঞান এই তিনটি পদ্ধতিতে আলোচনা করা হয়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়, অর্থাৎ হিসাব বিজ্ঞানকে আমাদের ব্যবসার ভাষা বলা হয়ে থাকে। এখানে দেখো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে বলা আছে। তাহলে চলো আমরা এটা দেখে নিই কি বলা আছে। লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবে বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব না। অর্থাৎ আমরা লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত, অর্থাৎ লিপিবদ্ধকরণ ছাড়া আমরা আর্থিক ফলাফল সম্পর্কে জানতে পারবো না। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। পরবর্তীতে এখানে দেখো বলা আছে এখানে আমাদের কিছু হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য সম্পর্কে বলা আছে, সেগুলো আমরা দেখে নিই। প্রথমে বলা আছে হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য বার্ষিক ফলাফল ও আর্থিক অবস্থান নিরূপণ করা। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রগতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। অর্থাৎ আমরা সকল আয় ও ব্যয় যদি সঠিকভাবে লিপিবদ্ধ করি, তাহলে আমরা ব্যবসায় লাভ ক্ষতি সম্পর্কে ধারণা নিতে পারবো। পরবর্তীতে এখানে দেখো বলা আছে প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। অর্থাৎ আমরা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে
পারবো। পরবর্তীতে বলা আছে ব্যয় নির্ণয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। অর্থাৎ আমরা ব্যয় নির্ণয়ের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবো। বলা আছে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞান ব্যয় সঠিকভাবে ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। এখানে বলা আছে আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ। এটি হলো আমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। অর্থাৎ আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হলো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। দেখো পরবর্তীতে এখানে বলা আছে বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটিতে বিভিন্ন উৎস হতে আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাব উদ্ধৃত নির্ণয় করা যায়। অর্থাৎ আমাদের কিছু অমুনাফাভোগী প্রতিষ্ঠান রয়েছে যেমন স্কুল, হাসপাতাল, ক্লাব ও সোসাইটিতে বিভিন্ন উৎস হতে অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে যদি আমরা লিপিবদ্ধ করি এবং সময় শেষে এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের উদ্ধৃত নির্ণয় করা যাবে। দেখো পরবর্তীতে বলা আছে সরকারের বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে। অর্থাৎ সরকার আমাদের বিভিন্ন উৎসের মাধ্যমে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে থাকে। এগুলোই হলো আমাদের কিন্তু সরকারের আয়ের উৎস। এবং পরবর্তীতে দেখো কি বলা আছে এবং বিভিন্ন নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় করে। অর্থাৎ কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে যে রাজস্ব আদায় হয়ে থাকে সে রাজস্ব উন্নয়নমূলক খাতে তা ব্যয় করে। সরকার এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞানের সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে থাকে। এখানে দেখো আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। তোমাদের আমি কি বলেছিলাম যে এই অধ্যায়টি আমাদের শর্ট সিলেবাসে নেই, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে আসবে না। কিন্তু এখানে দেখো হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, এখান থেকে তোমাদের এমসিকিউ মাস্ট বি আসবে। অর্থাৎ তোমাদের এই ধারণাটা তোমাদের রাখতেই হবে যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশে তোমাদের ধারণা রাখতেই হবে। দেখো এখানে কি বলা আছে 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গাণিতিকবিদ সুম্মা দি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, এটা ইংলিশেও বলা আছে সুম্মা দি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামে একটি গ্রন্থ লিখেন এবং এতে হিসাব রক্ষণের মূলনীতি দুতরফা দাখিলা অর্থাৎ ডাবল এন্ট্রি ব্যাখ্যা করা হয়। তোমরা হয়তো এখন প্রশ্ন করতে পারো যে লুকা প্যাসিওলি কে? তিনি হলেন ইতালীয় গণিতবিদ এবং আমাদের এই হিসাব বিজ্ঞানের জনক। অর্থাৎ তোমরা যে হিসাব বিজ্ঞানে ক্লাস করতেছো এবং এই হিসাব বিজ্ঞান সাবজেক্টের জনক হলো আমাদের লুকা প্যাসিওলি। তার একটি বিখ্যাত বই রয়েছে, তার বইটির নাম হলো সুম্মা দি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। তিনি এই বইটির মধ্যে হিসাব রক্ষণের মূলনীতি দুতরফা দাখিলা ব্যাখ্যা করেছিলেন। আমাদের এখানে সুম্মা দি এরিথমেটিকা অর্থাৎ এখানে এরিথমেটিকা অর্থাৎ হলো আমাদের পাটিগণিত, এরিথমেটিকা অর্থাৎ হলো পাটিগণিত, জিওমেট্রিয়া অর্থাৎ হলো জ্যামিতি, প্রপোর্শনেট অর্থাৎ হলো অনুপাত এবং প্রপোর্শনালিটা অর্থাৎ হলো সমানুপাত। এটা তোমরা মনে রাখবে। এরিথমেটিকা অর্থাৎ হলো পাটিগণিত, জিওমেট্রিয়া অর্থাৎ হলো জ্যামিতি, প্রপোর্শনেট অর্থাৎ হলো অনুপাত এবং প্রপোর্শনালিটা অর্থাৎ হলো সমানুপাত। এখানে দেখো তোমাদের লুকা প্যাসিওলির একটি ছবি দেওয়া আছে। ইনি হলেন লুকা প্যাসিওলি এবং তার যে পাশে যে ব্যক্তিটি রয়েছেন তিনি হলো তার ছাত্র, অর্থাৎ লুকা প্যাসিওলির ছাত্র হলো এই লোকটি। এখানে দেখো সুম্মা দি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা বইটির ছবি দেওয়া আছে। এটি হলো সেই বিখ্যাত বই এবং পাশে তিনি অর্থাৎ আমাদের লুকা প্যাসিওলি তিনি দুতরফা দাখিলার পদ্ধতির একটি ছবি দেওয়া আছে, তিনি তা ব্যাখ্যা করতেছে, তার একটি ছবি দেওয়া আছে। তো আশা করি তোমরা তার সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো
এই পাঠটুকু কিন্তু আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তো এই পাঠটুকু তোমরা মনে রাখার চেষ্টা করবে। পরবর্তীতে এখানে দেখো হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে বলা আছে। আমাদের হিসাব তথ্যের ব্যবহারকারী হলো দুই ধরনের, অর্থাৎ হলো একটি হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটি হলো আমাদের বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো অর্থাৎ হলো প্রতিষ্ঠানের ভেতরে যারা রয়েছে তাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলে, এবং প্রতিষ্ঠানের বাইরে যারা রয়েছে তাদেরকে বাহ্যিক ব্যবহারকারী বলে। বলা আছে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, অর্থাৎ হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা অর্থাৎ ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করে লেনদেন সমূহ হিসাব বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। পরবর্তীতে এখানে দেখো অভ্যন্তরীণ ব্যবহারকারী কি এবং কারা তাদের সম্পর্কে বলা আছে। অভ্যন্তরীণ ব্যবহারকারী কোম্পানির সিদ্ধান্ত গ্রহণের প্রত্যক্ষ ভূমিকা পালন করে, যেমন ব্যবস্থাপক, ম্যানেজার, উৎপাদক পরিদর্শক, প্রধান নির্বাহী অর্থাৎ সিইও এবং কর্মকর্তা, ট্রেজারার অর্থাৎ এখানে আমার ট্রেজারের অর্থ হলো কোষাধ্যক্ষ এবং মালিক। এখানে দেখো আমাদের বাহ্যিক ব্যবহারকারী দেওয়া আছে। আমাদের বাহ্যিক ব্যবহারকারী হলো শেয়ার হোল্ডারগণ, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক ও বীমা। এরপর আয়কর কর্তৃপক্ষ অর্থাৎ এনবিআর অর্থ ফুল ফর্ম হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। পরে সরকার, নিরীক্ষক, পাওনাদার, দেনাদার। এখানে দেখো এনবিআর অর্থাৎ হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং ট্রেজারার হলো কোষাধ্যক্ষ। তো আশা করি তোমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। এই দুটা পার্ট, এই কে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং কে বাহ্যিক ব্যবহারকারী, এগুলো মনে রাখবে, এগুলো তোমাদের এমসিকিউতে চলে আসে। পরে দেখো এখানে আমাদের শেষ টপিক অর্থাৎ হিসাব বিজ্ঞানের জবাবদিহিতায় হিসাব বিজ্ঞান আমাদের এখানে বলা আছে। দেখো কি বলা আছে, কোনো কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট হলে কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা যায়। অর্থাৎ আমরা যদি কোনো একজন ব্যক্তিকে কোনো কাজের দায়িত্ব দিয়ে থাকি এবং সে যদি সেই কাজটি করে, সেই কাজের জন্য তাকে দায়ী করতে পারবো যদি সে কাজে কোনো ভুল করে থাকে। পরবর্তীতে এখানে দেখো বলা আছে নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই জবাবদিহিতা। অর্থাৎ আমরা যদি তৃতীয় পক্ষের প্রতি দায়বদ্ধ থাকি তাই হলো আমাদের জবাবদিহিতা। এই জবাবদিহিতা কার্যক্রমে গতিশীল রাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা উল্লেখ করা হলো। দেখো বলা আছে এখানে আমাদের 3 ধরনের জবাবদিহিতা রয়েছে। এটি হলো আমাদের প্রথম জবাবদিহিতা। তাহলে চলো আমরা এগুলো একটু পড়ে নিই। বলা আছে আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় আয়, ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে করে দায়িত্ব পালনের পূর্ণ মনোযোগ প্রদান সম্ভব হয় এবং নির্দিষ্ট হিসাবকাল শেষে অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদানেও সক্ষম হয়। অর্থাৎ আমরা একজন ব্যক্তিকে একটি দায়িত্ব দিব এবং সে যেন ওই দায়িত্বটি পেয়ে তা যেন সঠিকভাবে পালন করতে পারে এবং মনোযোগ দিতে পারে, এবং সে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে তিনি দায়িত্বের ফলাফল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন জবাবে প্রদানে সক্ষম হবে। অর্থাৎ তিনি যদি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যান এবং তারা যদি তাকে কিছু কোশ্চেন করেন বা প্রশ্ন করে তাহলে তিনি তার জবাব দিতে সক্ষম হবেন। এটা হলো আমাদের ব্যবসার অভ্যন্তরীণ জবাবদিহিতা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা সম্পর্কে আমরা পড়লাম। পরবর্তীতে এখানে দেখো মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা। আমাদের মালিকের প্রতি, ঋণদাতার প্রতি এবং বিনিয়োগকারীদের প্রতি জবাবদিহিতা করতে হয়। এখানে কি বলা আছে, প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ও ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গের এই মর্মে জবাবদিহিতা করতে হয় যে প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে কিনা, বিনিয়োগকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার করা কতটুকু নিশ্চিত হয়েছে, অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফা সংগতি রক্ষা হয়েছে কিনা ইত্যাদি এই সম্পর্কে আমাদের জবাবদিহিতা করতে হয়। অর্থাৎ আমাদের মালিক পক্ষ, ঋণদাতা ও বিনিয়োগকারীদের
কাছে জবাবদিহিতা করতে হয়। কি নিয়ে জবাবদিহিতা করতে হয়? আমাদের প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে কিনা এটি একটি, এবং বিনিয়োগকৃত অর্থ সঠিক ব্যবহার কতটুকু নিশ্চিত করা হয়েছে তা একটি আমাদের জবাবদিহিতা, এবং অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফা সঙ্গতি রক্ষা হয়েছে কিনা ইত্যাদি হলো আমাদের জবাবদিহিতা। তাহলে চলো আমরা লাস্ট টপিকটি দেখে নিই, লাস্ট জবাবদিহিতা। এখানে লাস্ট জবাবদিহিতার আগে একটু কথা বলা আছে, এটা দেখি আমরা। এরূপ জবাবদিহিতার তার অনুপস্থিতিতে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও অবনতি পরিলক্ষিত হয়। এখানে দেখো আমাদের শেষ জবাবদিহিতা অর্থাৎ সরকারের নিকট জবাবদিহিতা। আমাদের কিন্তু সরকারের নিকটও জবাবদিহিতা করতে হয়। তাহলে বলা আছে সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন নিয়ম নীতি যথাযথভাবে পালন করে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা এবং যথাযথভাবে শুল্ক ভ্যাট কর পরিশোধ করা হচ্ছে কিনা তা দেখার অধিকার সরকারের সংশ্লিষ্ট পক্ষসমূহের রয়েছে। যথাযথ হিসাব সংরক্ষণের মাধ্যমে এই জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। অর্থাৎ আমরা সরকারের নিয়ম নীতি মেনে প্রতিষ্ঠান পরিচালনা করছি কিনা তার জন্য আমাদের জবাবদিহিতা করতে হয়, এবং আমরা যথাযথভাবে শুল্ক ভ্যাট কর পরিশোধ করছি কিনা তার নিয়েও আমাদের জবাবদিহিতা করতে হয়, এবং সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি দেখার অধিকার রয়েছে। এখানে আমাদের ক্লাসটি সমাপ্ত। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো এবং আমি যে টপিকগুলো পড়িয়েছি তা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি এরপরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে অথবা ইনবক্সে আমাকে নক করবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। আমরা পরবর্তীতে নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।